দর্শক ক্রিক ফ্রেন্সিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল হাবিব। নবম টি-20 বিশ্বকাপটা শুরু হয়ে গেছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল কানাডা বনাম আমেরিকা এবং কানাডা দারুণ খেলেছে। ফার্স্ট ম্যাচে 190+ তারা টার্গেট দিয়েছিল আমেরিকাকে। আমেরিকা সেই স্কোরটা 17 ওভারেই করে ফেলেছে। মজার ব্যাপার হলো বাংলাদেশ বিশ্বকাপের 8টা আসর এবং 38টা ম্যাচ খেলে যেটা করতে পারেনি আমেরিকা, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে সেটা করে ফেলেছে। দ্যাটস 190 তারা চেস করে ফেলেছে। এবং এই ম্যাচের পরেই রবিচন্দ্রন অশ্বিন একটা টুইট করেছেন। টুইট করে বলেছেন যে আমেরিকা দারুণ খেলেছে এবং আমেরিকা যে বাংলাদেশকে সিরিজ হারিয়েছে বিশ্বকাপটা শুরু হওয়ার আগে, সেটা কোনো ধরনের কোনো ফ্লুক ছিল না। অশ্বিনের এই কথাকে অনেকে খোঁচা ধরতে পারেন, অনেকে ভাবতে পারেন যে বাংলাদেশকে খোঁচা দিল, অনেকের গায়ে লাগতে পারে, অনেকে রাগ করতে পারেন অশ্বিনের উপর। কিন্তু সত্যি কথা হলো অশ্বিন যেটা বলেছেন সেটা একেবারে ভুল বলেনি। আপনি যদি আমেরিকা দলের দিকে তাকান, আসলেই আমেরিকা দলে এমন কিছু টি-20 ক্রিকেটার পাবেন যেই ধরনের টি-20 ক্রিকেটার বাংলাদেশে নেই। বাংলাদেশের ম্যাচ হারার যে একটা শুরু সেটা হয়েছিল দেশের মাটিতেই। মিরপুরে যে পঞ্চম টি-20টা ছিল জিম্বাবুয়ের এগেনস্টে, সেই টি-20তে বাংলাদেশ হারলো। এরপরে আমেরিকায় গিয়ে আমেরিকার কাছে সিরিজ হারলো, ইন্ডিয়ার কাছে ওয়ার্ম আপ ম্যাচটাও বাংলাদেশ খুব বাজেভাবেই হারলো। এবং এই জাস্ট হারা তো না, যেভাবে বাংলাদেশ হারছে, যে ইন্টেন্টে বাংলাদেশ খেলছে, বাংলাদেশের স্কোয়াডের যে অবস্থা, ইনজুরির যে অবস্থা, সব মিলিয়ে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই যে বাংলাদেশ একেবারে অনেকটা ব্যাকফুটে, বাংলাদেশ যে কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে অনেকটা দূরে, এতে কোনো সন্দেহ নাই। ইনফ্যাক্ট আমার মনে হয় বিশ্বকাপ যে শুরু হয়ে গেছে, বাংলাদেশের যে ফার্স্ট ম্যাচ, সেই ফার্স্ট ম্যাচের আগে বাংলাদেশকে নিয়ে অনেক আশার বেলুন উড়ানোর আগে কিছু সত্যি কথা খুব বেশি করেই জানা দরকার। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন। প্রথম ব্যাপার যেটা, সেটা হলো যে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড দেয়া হয়েছে। এবং বিশ্বকাপ স্কোয়াড যখন দেয়া হয়েছিল তখন একটা কথা বলা হয়েছিল যে মোটামুটি অনেক আগে থেকেই তৈরি হয়েছিল স্কোয়াড, 1-2টা প্লেস নিয়ে আসলে বেশি আলোচনা হয়েছে। এটা সত্যি কথা। বাংলাদেশের মতো দেশে আপনি যখন টি-20 বিশ্বকাপের স্কোয়াড বানাবেন অথবা যে কোনো টি-20 সিরিজের স্কোয়াড বানাবেন, এটা আপনার জন্য খুবই ইজি কাজ। 15 জন ক্রিকেটার আপনি নিতে পারবেন স্কোয়াডে, সেখানে 12-13 জন মোটামুটি ফিক্সড, যে এই 12-13 জন থাকবে। 2-1টা জায়গা নিয়ে একটু আলাপ আলোচনা হয়, এরপরে 15 জন ফিক্স করা হয়। বাংলাদেশে এই কাজটা খুবই ইজি। প্রধান নির্বাচক তো করছেনই, আমার মনে হয় যারা মোটামুটি ক্রিকেট ফলো করেন তাদের জন্য 14-15 জনের একটা স্কোয়াড বানানো খুব বেশি কঠিন নয়, কেননা বাংলাদেশে টি-20 প্লেয়ার খুব বেশি নেই। যেই কজন আছে সেই কজন নিয়ে আপনাকে 15 জনের স্কোয়াড বানাতে হবে, হুইচ ইজ আ ভেরি ইজি জব টু ডু। কিন্তু আপনি যখন একাদশ বানাতে যাবেন, ওই 15 জনের ভিতর থেকে যখন 11 জন নিয়ে একটা একাদশ বানাতে যাবেন, তখন আপনি দেখবেন 11 জনের একাদশ বানানোর মতো পরিস্থিতি আসলে নেই। এই মুহূর্তে বাংলাদেশের টি-20 একাদশ বানানো দুনিয়ার অন্যতম কঠিন কাজগুলোর মধ্যে একটা। কেন আমি বলি, কারণ আপনি টপ অর্ডারে 4 জন ব্যাটার, আপনার তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং সৌম্য সরকার। 4 জনের মধ্যে 3 জন ভয়াবহ খারাপ ফর্মে, শান্ত, সৌম্য এবং লিটন। বিশেষ করে শান্ত, তিনি ক্যাপ্টেন, তিনি নম্বর 3-এ খেলবেন, তিনি তো খারাপ ফর্মে আছেনই। বিশেষ করে তামিমের সাথে আপনি ওপেনিংয়ে কাকে নামাবেন, এই চিন্তা করতে করতে মাথার সব চুল উঠে যাওয়ার কথা। কারণ লিটন আর সৌম্য দুইজনই একজন আরেকজনের চেয়ে কে কতটা খারাপ খেলতে পারেন এই পরীক্ষায় যেন নেমেছেন দুজনই। লিটনকে বসিয়ে সৌম্যকে খেলানো হচ্ছে, সৌম্য তেমন কিছু করতে পারছেন না। সৌম্যকে বসিয়ে আপনি লিটনকে খেলাচ্ছেন, লিটন তেমন কিছু করতে পারছে না। একটা কমন ধারণা এখন চলে এসেছে যে সৌম্য ইজ বেটার দেন লিটন দাস। কিন্তু আপনি যদি সৌম্যর দিকে তাকান, সৌম্য দেশের মাটিতে 2টা ম্যাচ খেললো, জিম্বাবুয়ের এগেনস্টে, আমেরিকার এগেনস্টে 3টা ম্যাচ খেললো, ইন্ডিয়ার এগেনস্টে 1টা ম্যাচ খেললো। অর্থাৎ 6টা ম্যাচ সৌম্য খেলে ফেলেছে, এখনও পর্যন্ত কিন্তু কোনো 50 আসেনি। একটা ম্যাচে সৌম্য 40+ রানের একটা ইনিংস খেলেছেন। বাকি তেমন কোনো ম্যাচে সৌম্য তেমন কোনো ইন্টেন্ট দেখাতে পারেননি, সৌম্য তেমন কোনো বড় ইনিংস খেলতে পারেননি। লিটন দাস দীর্ঘদিন ধরে খারাপ আছেন, বাদ পড়ছেন, আবার খেলছেন, কিন্তু কোনোটাতেই কাজ হচ্ছে না, তিনি রান পাচ্ছেন না। একইভাবে নাজমুল হোসেন শান্ত, তিনিও রান পাচ্ছেন না। এখন আপনার টপ অর্ডারের 4 জনের মধ্যে 3 জনে যখন ভয়াবহ ফর্মে, তখন আপনি আসলে খেলাবেন কাকে? তামিমের সাথে ওপেনিং দিবেন কাকে? তামিমকে আপনি ওপেনিংয়ে আপনার রাখতে হচ্ছে, কারণ তামিম এই পর্যন্ত যত ম্যাচ খেলেছেন মোটামুটি ভালো করেছেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তামিমও কিন্তু প্রুভেন নয়। অর্থাৎ আপনি 1 থেকে 3 কোন 3 জনকে খেলাবেন এটা আপনি জানেনই না। একজন হতে পারেন তামিম, বাকি 2টা প্লেসের জন্য শান্ত, সৌম্য, লিটন 3 জনই ভয়াবহ খারাপ ফর্মে আছেন। আপনি হয়তো বা 4-এ তাওহিদ হৃদয়কে খেলাবেন, বুঝলাম। 6 বা 7-এ মাহমুদুল্লাহ রিয়াদ খেলবে, বুঝলাম। আর কাকে নেবেন? আর কারো কি জায়গা ফিক্সড? এই দলটার, এই স্কোয়াডটার এখন এত বাজে অবস্থা যে মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়
আর তানজিদ হাসান তামিম, এই তিনজন ব্যাটারের আমার মনে হয় জায়গা ফিক্সড পারফরমেন্সের বিচারে। এবং বোলিংয়ের দিকে যদি আপনি যান তাহলে আপনি তিনজন পেসার খেলাতে চাইবেন, সেই তিনজন পেসারও নাই। এই কারণেই বলেছি যে একাদশটা বানানো অনেক কঠিন হয়ে গেছে। তিনজন পেসার নাই বললাম, কেন তিনজন পেসার নেই? কারণ মুস্তাফিজ তিনি খেলবেন, ভালো কথা। শরীফুল, তাসকিন এই দুজনের অটো খেলার কথা, কিন্তু দুজনেই এখন ইনজুরিতে। তাসকিন কবে ফিরবেন নো ওয়ান নোস। শরীফুল ইসলামের হাতে 6টা সেলাই পড়েছে, তিনি ফার্স্ট ম্যাচ খেলতে পারবেন কিনা নো ওয়ান নোস। অর্থাৎ আপনার তিনজন পেসার যে খেলাবেন, সেই তিনজন পেসার খেলানোর মতো উপায় আপনার নাই। মুস্তাফিজের সাথে হয়তোবা তানজিম হাসান সাকিবকে আপনার খেলাতে হবে ফার্স্ট ম্যাচে। সেখানেও তানজিম হাসান সাকিব তিনিও কিন্তু প্রুভেন নন, তিনিও একেবারে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে পারেননি। এই হলো অবস্থা, এই হলো বাংলাদেশের পেস বোলিংয়ের অবস্থা। অর্থাৎ তিনজন পেসার খেলানোর মতো পেসার এখন বাংলাদেশের স্কোয়াডে নাই। টপ অর্ডারে তিনজন ব্যাটার খেলানোর মতো অবস্থা বাংলাদেশের এই মুহূর্তে নাই। একটা সময় ছিল যখন যে কোনো ধরনের বিপদে যদি বাংলাদেশ দল পড়তো, সেটা ব্যাটিং হোক বা বোলিং হোক, সাকিব আল হাসানকে ডাকা হতো। দুঃখের বিষয় হলো সেই পরিস্থিতিটাও এখন এই মুহূর্তে নাই। সাকিব আল হাসান টানা 4টা বা 5টা বা 6টা ম্যাচে ধুমসে পিটুনি খাচ্ছেন। জিম্বাবুয়ের এগেনস্টে দেশের মাটিতে সাকিব ওয়াজ এক্সপেন্সিভ। আমেরিকার এগেনস্টে 3টা ম্যাচেই সাকিবকে টার্গেট করা হয়েছে, সাকিব ওয়াজ এক্সপেন্সিভ, 3টা ম্যাচেই সাকিব রান দিয়েছেন। ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্ম আপ ম্যাচটাতেও সাকিব আল হাসান রান দিয়েছেন। অর্থাৎ মিডিল ওভারে যে সাকিবকে আপনি ডাকবেন রান চেক দেওয়ার জন্য, সেই সাকিব কিন্তু তার আসল রূপটা দেখাতে পারছেন না। প্রায় প্রতিটা ম্যাচেই সাকিব মার খাচ্ছেন। সাকিবের ব্যাটিং নিয়ে যদি কথা বলেন তাহলে সেটার অবস্থা আরও বাজে। সাকিব আল হাসানের ওপর আপনি ভরসা করে আপনার মিডিল অর্ডার ব্যাটিং যদি সাজাতে চান, সেটা আপনার জন্য ভুল হবে। কারণ সাকিব ব্যাট হাতেও একেবারেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। কিছু রান হয়তো বা করছেন, কিন্তু সেটা একেবারেই সাকিব সুলভ নয়। সাকিব যতক্ষণ পিছে থাকছেন ততক্ষণ সাকিবকে আনকমফোর্টেবল লাগছে। অর্থাৎ আপনার মিডিল অর্ডারে সাকিবের ব্যাটিং সার্ভিসটার উপর আপনি ভরসা করতে পারছেন না। মিডিল ওভারে সাকিবের বোলিং সার্ভিসটাও ক্লিক করছে না, কারণ সাকিব প্রায় প্রতি ম্যাচেই মাইর খাচ্ছেন। তাহলে আপনি মিডিল ওভারে খেলাবেন কাকে? আপনার দলের একমাত্র ভরসা, আপনি বিপদে পড়লেই যাকে ডাকেন তিনিও আছেন অফ ফর্মে। এবার আসি লোয়ার মিডিল অর্ডারে। লোয়ার মিডিল অর্ডারে সমস্যাটা আবার একটু অন্যরকম। লোয়ার মিডিল অর্ডারে আছেন শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন, দুজনই বোলিং অলরাউন্ডার, দুজনই ব্যাটিং পারেন, দুজনই বোলিং করেন। কিন্তু দুজনের মধ্যে আপনি ঠিক কাকে খেলাবেন এটাই আপনি জানেন না। রিশাদকে আপনি খেলাতে চান রিশাদের লেগ স্পিন এবং রিশাদের যে ব্যাটিংটা আছে এর জন্য। একইভাবে শেখ মেহেদীকেও আপনি খেলাতে চাইবেন, কারণ শেখ মেহেদী কিন্তু তুলনামূলকভাবে ভালো বোলিংটা করছেন, ইকোনমিক্যাল বোলিংটা করছেন, এবং শেখ মেহেদী কিন্তু ব্যাটিংটাও পারেন। কিন্তু এই দুজনের মধ্যে ঠিক কাকে খেলাবে টিম ম্যানেজমেন্ট, এটা এখনও কিন্তু ফাইন্ড আউট করতে পারেনি। একটা মজার বিষয় বলি, দেশের মাটিতে জিম্বাবুয়ের এগেনস্টে 5টা ম্যাচ, বিদেশে গিয়ে আমেরিকার এগেনস্টে 3টা ম্যাচ, ইন্ডিয়ার এগেনস্টে আরও 1টা ম্যাচ, অর্থাৎ আমেরিকা গিয়ে 4টা ম্যাচ, দেশে 5টা ম্যাচ, মোট 9টা ম্যাচ খেলা হয়েছে। অথচ এই 9 ম্যাচে এখনও পর্যন্ত সঠিক টিম কম্বিনেশনটা খুঁজে পাওয়া যায়নি। টপ অর্ডারে সবাই খারাপ ফর্মে, মিডল অর্ডারে সাকিবের ব্যাটিং বোলিং কিছুই ক্লিক করছে না। আপনি লোয়ার মিডল অর্ডারে রিশাদকে খেলাবেন নাকি শেখ মেহেদীকে খেলাবেন, সেটাই এখনও ফাইন্ড আউট করতে পারেননি। তাহলে এই 9 ম্যাচ ধরে কি প্র্যাকটিস হলো, কি অনুশীলন হলো, আমরা কি পেলাম? নো ওয়ান নোস, কোনো উত্তরই আসলে নাই। এখন যে দলটার আপনি 3জন পেসার খেলানোর মতো পরিস্থিতি নাই, যেই দলটায় আপনি 9টা ম্যাচ খেলেও এখনও উত্তর পাননি, মেহেদী খেলবেন নাকি রিশাদ খেলবেন, যে দলটায় জাকের আলী অনিকের রোল এখনও ডিফাইন না, জাকের আলী অনিক ব্যাটিংটা করছেন মোটামুটি, কিপিংটা খুব একটা পারছেন না, যে দলটায় টপ অর্ডার নাই বললেই চলে, এই দলটাকে নিয়ে আপনি আসলে কত দূর ভরসা করবেন, এই দলটাকে নিয়ে আপনি আসলে কতটা স্বপ্ন দেখবেন, এই প্রশ্নটা আমার মনে হয় আপনাদের সবারই নিজেই নিজেকে করা উচিত। আমি গতকাল কানাডা আমেরিকার খেলা দেখছিলাম। কানাডার একজন ব্যাটার, তার যে ইন্টেন্ট সেটা বাংলাদেশের ব্যাটারদের নেই। এটাই আসলে দুঃখের বিষয় যে আমরা আমাদের পাইপলাইনেও এরকম ইন্টেন্টওয়ালা ব্যাটার নেই। যারা আছেন, যাদের আমরা মনে করি যে যারা দেশের সেরা ব্যাটার, তারাও খেলতে পারছেন না। তাই আই থিঙ্ক ইটস সেফ টু সে যে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই বিশ্বকাপের যে বাংলাদেশ লক্ষ্য নিয়ে গেছে, সেই লক্ষ্য থেকে টাইগাররা অনেক 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 দূরে। আর এই বিশ্বকাপ নিয়ে বড় স্বপ্ন দেখার সুযোগ আসলেই খুবই কম। বাংলাদেশ প্রথম ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কার সাথে। প্রথম ম্যাচ খেলার আগে বাংলাদেশের 15 জনের স্কোয়াড মোটামুটি কমে 13 জন হয়ে গেছে, কারণ তাসকিন আর শরীফুল দুজনেই ইনজুর্ড। কবে ফিরবেন কোনো সিওরিটি নেই, এবং এই দুজনের বদলে যদি আপনি হাসান মাহমুদকে আনতে চান স্কোয়াডে, তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুজনের মধ্যে দুজনকে কিন্তু একেবারে এই বিশ্বকাপ থেকে বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ
এমন করা সম্ভব নয় যে ফার্স্ট ম্যাচটা হাসান খেললো, এরপরে শরীফুল আর তাসকিন ফিট হয়ে গেলে শরীফুল আসলো, হাসান বের হয়ে গেলে, এমন করা সম্ভব নয়। অর্থাৎ হাসানকে আপনি ঢুকাতে পারবেন না। 13 জন ফিট প্লেয়ার আছে আপনার স্কোয়াডে, তার মধ্যে ইনফর্ম প্লেয়ার আমার মনে হয় ফিস, মাহমুদুল্লাহ, তামিম, হৃদয়, এবং আমি যদি আরও দুজনকে বাড়িয়ে দিই তাহলে হতে পারে রিশাদ আর শেখ মেহেদি। 15 জনের স্কোয়াড, 2 জন ইনজুরিতে, থাকলো 13 জন। 13 জনের মধ্যে 7 জন অফ ফর্মে। এই হলো বাংলাদেশ দলের পরিস্থিতি। এই দল নিয়েই বাংলাদেশ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামবে শ্রীলঙ্কার সাথে। তাই এই দল নিয়ে স্বপ্ন দেখার আগে, প্রত্যাশার ফানুস বোনার আগে, প্রত্যাশার বেলুন উড়ানোর আগে প্লিজ একবার ভেবে দেখবেন, প্র্যাকটিক্যালি চিন্তা করে দেখবেন আসলে এই বাংলাদেশ দলের কত দূর যাওয়া সম্ভব। একটা পজিটিভ নোট দিয়ে শেষ করতে চাই, সেটা হলো যে ইন্ডিয়ার এগেনস্টে ওয়ার্ম আপ ম্যাচের পরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেছেন, যা পিছনে গেছে গেছে, আমরা মূল ম্যাচে ভালো করব। মূল ম্যাচে ভালো করার সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম। এই দলের যে মানসিক অবস্থা, এই দলের যে ইন্টেন্টের অবস্থা, এই দলের যে পারফরমেন্সের অবস্থা, তাতে মূল ম্যাচে যে একেবারে মিরাকেল কিছু ঘটবে, বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে, এই সম্ভাবনা খুবই কম। এরপরও শ্রীলঙ্কা বলে একটা আশা থাকছে, কারণ শ্রীলঙ্কা আর বাংলাদেশের মধ্যে খুব যে বেশি পার্থক্য আছে তা নয়। বাংলাদেশ যেমন খুব লেজে গোবরের অবস্থা, শ্রীলঙ্কা দলেরও আমার মনে হয় অনেকটা একই রকম। তারাও আসলে খুব যে ভালো শেপে আছে তা নয়। তবে হ্যাঁ, একটা জায়গায় শ্রীলঙ্কা এগিয়ে থাকবে, সেটা হলো ইন্ডিভিজুয়াল পারফর্মার শ্রীলঙ্কায় বেশি। শ্রীলঙ্কায় একা হাতে ম্যাচ জিতিয়ে দেওয়ার প্লেয়ার আছেন বেশ কয়েকজন, বাংলাদেশে নাই। এরপরও শান্ত যা বলেছেন তাই সঠিক হোক। বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে জিতলে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, শ্রীলঙ্কার সাথে জিতলে বাংলাদেশ সুপার 8-এও যেতে পারে, তেমনটাই হোক। বাংলাদেশের মানুষজনের যে বিশ্বকাপ নিয়ে আগ্রহ, সেটা আরও কিছু দিন বিরাজমান থাকুক, এই প্রত্যাশা নিয়ে আমি ফয়সাল হাবিব আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি জানি ক্রিকেট নিয়ে আপনাদের সবার আগ্রহ দিন দিন কমে যাচ্ছে, বাংলাদেশ দলের পারফরমেন্সে এর পেছনে দায়ী। এরপর আমার মনে হয় ক্রিকেট দেখা উচিত, ক্রিকেটের খোঁজ নেওয়া উচিত, কারণ আমি জানি আপনারা সবাই ক্রিকেট ভালোবাসেন, আর যাকে ভালোবাসেন তাকে একেবারে দূর করে দেবেন, এটা আসলে হওয়া উচিত নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফয়সাল হাবিব বিদায় নিচ্ছি। যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ওয়ালটন,